We don't know what is the English language. We can't understand English language. We can't understand about the English language. We can't learn in English language. It's not our problem. It's not our fault. It's our teacher's fault. It's not our problems. It's not my problem. It's our teacher's problem. That's why we can't learn in English language. That's why we can't proper use in English language. That's why we afraid in English language because our teachers properly not guided about this language from our all in students. আর সেই অপূর্ণতা তখনই পূর্ণতা লাভ করে যখন তুমি সেই রুলস গুলোকে যখন একটি প্রপার প্র্যাকটিস ওয়েতে করতে শুরু করবে, ঠিক তখনই তোমার এই রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করতে হয় সেইগুলো তখনই তোমার মাথাতে ঢোকে। আর সেই পর্যাপ্ত পরিমাণে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু প্র্যাকটিস লাগে এই টপিকের উপর প্রত্যেকটা প্র্যাকটিস আমি অ্যানালাইসিস করে প্রত্যেকটাকে আমি ধরে ধরে একদম করাবো। যদিও আমার কাছে কম্পিউটার নেই, তো কি হয়েছে এই ধরনের টপিক আমি একদম মুখে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। লাগবে না কোনো পেন্সিল, লাগবে না কোনো খাতা, লাগবে না কোনো কম্পিউটার পেন্সিল, জাস্ট আমি আমার মুখ দিয়ে এই মোবাইলের মাধ্যমে আমি একদম কমপ্লিট করে দেবো। একদম তোমার মুখে একদম তুলে একদম বুঝিয়ে একদম মাথার মধ্যে গেঁথে দিব যে রাইট ফ্রম ভার্বকে। ঠিক তখন বুঝবে যে এতদিন কি শিখলাম। আগে জানলে এই টপিকটা আরো আগেই আমি শিখে ফেলতাম যে এতটা সহজ বা ইজিয়েস্ট এই টপিক। আগে জানলেও এসেছি ব্যাস 2024, তো পূর্বের ক্লাসের উপর বেস করে আজকের ক্লাস নাম্বার 2, টপিক নেমস রাইট ফ্রম ভার্ব। তোমাদের সেকেন্ড পেপারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে রাইট ফ্রম ভার্ব। যারা রাইট ফ্রম ভার্ব নিয়ে দুশ্চিন্তা আছো বা বুঝতে পারছো না যে কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, কে তুমি ভাবছো যে কেউ একটা যদি থাকতো তাহলে আমাকে একটু বুঝিয়ে দিত, তাহলে আমার জন্য খুবই ভালো হতো। তাহলে সেই বোঝানোর দায়িত্বটা আমি আজ থেকে নিলাম তোমাদের জন্য, যাতে তোমরা সবাই রাইট ফ্রম ভার্ব সম্পর্কে একটু ভালো ধরনের একটা নলেজ আর্ন করতে পারো, সেটাই আমি চেষ্টা করব। তাহলে বিগত ক্লাসের মধ্যে আমরা রোল নাম্বার 1, রোল নাম্বার 2 অ্যান্ড রোল নাম্বার 3 কমপ্লিট করেছিলাম। তারপর এই 3টি রোল নাম্বার একটু শর্টলি আমি একটু অর্থাৎ এট এ গ্লান্স দেখবো। তাহলে চলো আমরা একটু এট এ গ্লান্স দেখে নিই বা রিভাইজ করে নিই। দেখো, তোমরা অনেকেই আছো কি যে কোনো কিছু একটা শুরু করতে চাও, কিন্তু শুরু করতে পারছো না যে কিভাবে শুরু করব, কিভাবে কি করব না করব, কোথা থেকে শুরু করব। দেখবে যে এই ধরনের ক্লাস অনেক পাবে, কিন্তু কারো হয়তো বা ওই স্যারের কাছে ভালো লাগে না, কারো বা ওই স্যারের কাছে ভালো লাগে না, কারো আবার তার কাছে ভালো লাগে, বা কারো বা ওনার কাছে ভালো লাগে। যার যেখানে ভালো লাগে তার সেখানেই পড়তে ভালো লাগে, কিন্তু তারও মধ্যে একটি কি হয় দেখা যায়, একটি মানে কমতে ভাব দেখা যায়। মানে অনেক রুলস শিখলে কিন্তু পরবর্তীতে দেখলে যে এই রুলসটা তুমি অ্যাপ্লাই করতে পারছো না। ঠিক সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে। তো জানতাম না, কেন জানতো না, কারণ এটা তোমাদের ভুল না। ইটস নট ইউর ফেল, ইটস ইউর টিচার্স ফল্ট। ওকে, ইটস নট ইউর ফল্ট, ইটস ইউর টিচার্স ফল্ট। তুমি ইংলিশ বুঝো না, you can't understand proper about this chapter, you can't understand proper way when you speak in English language. It's not your fault, it's your teacher's fault. Okay, so first of all you have to consider and mind setup that I have to learn, I have to accomplish and all this knowledge about this chapter or about these topics. আর তাহলে কি তুমি সেটা খুব ভালো করে বুঝতে পারবে। আই হোপ আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো
যে গত ক্লাসে এই 3টি রুলস একটু শর্টলি আমরা একটু রিভাইজ দিয়ে দিই, আর তোমরাও কি এট এ গ্লাস করে নাও রিভার্স। তবে চলো গত ক্লাসের এই 3টি রুলস একটি রিভিশন দিয়ে দিই। রুল নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। একমাত্র ভার্বের সাথে ইয়েস বা ইয়েস বসে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সোজা হিসাব। আর থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে ইয়েস বা ইয়েস হবে। কখন ইয়েস হবে? যখন ভার্বের শেষে এই ও থাকবে, জি এইচ থাকবে, সি এইচ থাকবে, এস এস থাকবে, এস এইচ থাকবে, জেড জেড থাকবে। এগুলো থাকলে কি ভার্বের সাথে ইএস যোগ হয়। কখন ইএস যোগ হয়? জিএস থাকলে, সিএস থাকলে, এস এস থাকলে, এস এইচ থাকলে, ও থাকলে, জেড জেড থাকলে, এগুলো থাকলে কি ভার্বের শেষে ইএস যোগ হয়, আদারওয়াইজ ইএস বসবে না। তাই গো এর পরে ও আছে, দ্যাটস আমরা ইএস বসাচ্ছি, যেমন হি গোস টু স্কুল। রুল নাম্বার 2, সেন্টেন্সটি প্যাসিভ হলে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্বের বি3 ফর্ম হয়। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে যোগ হবে মূল ভার্ব, আর সেই মূল ভার্বের সঙ্গে যোগ হবে ভার্বের বি3। আর প্যাসিভ বলতে কি বুঝি আমরা? যে সাবজেক্ট তা নিজের কাজ নিজে করতে পারে না, আর যে সাবজেক্ট তা নিজের কাজ নিজে করতে পারে তাকে বলা হয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে কোনো কাজ করতে হয় না। যে ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্ম থাকবো, ভার্বের বি1 আছে, বি1 থাকবো, ভার্বের প্রাইমারি লেভেল আছে, প্রাইমারি লেভেল ফর্মে থাকবো। আর যদি সাবজেক্টটা যদি প্যাসিভ হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসবে আর মূল ভার্বের বি3 ফর্ম। প্যাসিভ বলতে কি ভার্বের বি3 ফর্ম হয়। প্যাসিভ বলতে কি ভার্বের বি3 ফর্ম হয়। সেটা শুধু মডাল লেস প্যাসিভই হোক আর মডাল যুক্ত প্যাসিভই হোক না কেন, মূল ভার্বের বি3। প্যাসিভ বলতে কি মূল ভার্বের বি3। এখন রুল নাম্বার 3, সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ ভয়েস হলে এর পরে বি প্লাস বি3 হয়। আর মডাল কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি মডাল। আর এই মডাল যুক্ত কোনো প্যাসিভ হলে সেটার সঙ্গে বি প্লাস বি3 নেব, বি প্লাস বি3। তো প্যাসিভ তো নির্ণয় করতে হলে আগে আমাদেরকে সাবজেক্টের দিকে ফোকাস দিতে হবে। প্যাসিভ আমাদেরকে নির্ণয় করতে হলে আগে সাবজেক্টের দিকে ফোকাস দিতে হবে। সাবজেক্ট যদি তার নিজের কাছে নিজে না করতে পারে তাহলে সেটা প্যাসিভ। এখন দেখবো সেটা কি যুক্ত প্যাসিভ, শুধুই কি প্যাসিভ নাকি মডাল যুক্ত প্যাসিভ। শুধু প্যাসিভ হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আর মূল ভার্বের বি3 ফর্ম। কারণ টেন্স ও পার্সন অনুযায়ী কথাটা মানে হচ্ছে আগে সেন্টেন্সটা পড়ে দেবো, যেটা এটা কোন টেন্সের মধ্যে আছে। যদি টেন্স প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্ব নিব, তারপরে অক্সিলিয়ারি ভার্ব নিব প্রেজেন্ট টেন্স থাকে। আর সেই অক্সিলিয়ারি ভার্ব নিতে হলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্স থাকে, অক্সিলিয়ারি ভার্ব নেব সিঙ্গুলার সাবজেক্ট জন্য সিঙ্গুলার ভার্ব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট টেন্স থেকে প্লুরাল ভার্ব নিব, তারপর মূল ভার্বের বি3 ফর্ম। আর রুল নাম্বার 3 তে বলছে মডাল যুক্ত হলে জাস্ট বি প্লাস বি3। যেমন দ্য টাস্ক ক্যান আছে, তাই মডাল যুক্ত প্যাসিভ, সেই জন্য বি প্লাস বি3। টাস্ক সে নিজে নিজে কমপ্লিট করতে পারে না, তাই বি প্লাস বি3 হয়েছে। দ্য রেজাল্ট মে পাবলিশড এট 30 PM। আনস হচ্ছে বি প্লাস বি3 ফর্ম। আনসার থেকে অ্যান্সার হচ্ছে কি বি প্লাস বি3 ফর্ম। অর্থাৎ দ্য রেজাল্ট মে পাবলিশ হচ্ছে কি ফলাফলটা কি প্রকাশিত হতে পারে 2টা 30-এ। তা 2টা 30-এ, রাত্রি 2টা 30-এ রেজাল্টটা প্রকাশিত হইতে পারে। এখন রেজাল্ট সে নিজে নিজে প্রকাশ হইতে পারে না, দ্যাটস ওয়াই দ্য রেজাল্ট হয়েছে যে প্যাসিভ। কি যুক্ত প্যাসিভ? মডাল যুক্ত প্যাসিভ। মডাল যুক্ত প্যাসিভ হলে বি প্লাস বি3, তাই বি পাবলিশড। তো কমপ্লিট 3টা রুলসই আমরা একটু একটা গ্লাস দেখে নিলাম। এখন আজকের মূল টপিকস হচ্ছে রুল নাম্বার 4 থেকে। রুল নাম্বার 4 বলেছে সেন্টেন্সে যদি সেন্টেন্স এ দুটি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সাথে সরাসরি কি হয়? আইএনজি যুক্ত হয়। যেমন পাশাপাশি দুটো ভার্ব যদি থাকে তাহলে পূর্বের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত না হয় কোন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে? দ্বিতীয় ভার্বটির সঙ্গে।
অর্থাৎ পাশাপাশি দুটো ভার্ব থাকলে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন আই সো হিম, আমি তাকে দেখেছিলাম। ড্র এ পিকচার, তাকে একটি পিকচার আঁকতে আমি তাকে কি দেখেছিলাম। একই সেন্টেন্স কিন্তু দুটি ভার্ব আছে। পাশাপাশি হোক দুটি ভার্ব বা একই সেন্টেন্সে দুটি ভার্ব হলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। সো একটি ভার্ব, ড্র একটি ভার্ব। ভার্ব বলতে যে সেন্টেন্স, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা, গোটা হওয়া বোঝায় তাকে বলা হয় ভার্ব। যেমন ড্র, ড্র মানে কি আঁকা, কোনো কিছু করা বোঝাচ্ছে, কোনো কিছু অ্যাকশন, এই অ্যাকশনটা হচ্ছে ভার্ব। আর সো তো দেখা, কোনো কিছু অ্যাকশন বা কাজ বোঝাচ্ছে, তাই দুটি ভার্ব একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি হয়, তাই ড্র না হয়ে এটা হবে ড্রয়িং। হি স্টার্টস, স্টার্টস কেন হলো? যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই ভার্বের সঙ্গে হি থার্ড পারসন সিঙ্গুলার আছে সাবজেক্ট, তাই ভার্বের সঙ্গে স্টার্ট না হয় এস যুক্ত হয়েছে, তাই হি স্টার্টস। স্টাডি নাকি স্টার্টিং হবে? স্টার্টিং, বিকজ স্টার্ট তো শুরু করা, অ্যাকশন বোঝাচ্ছে, স্টাডি তো পড়াশোনা করা। একই সেন্টেন্সে দুটি ভার্ব বা পাশাপাশি দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়। এটা খুবই সিম্পল একটা রুলস এবং খুবই ইজি একটি রুল। অর্থাৎ পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অথবা একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখন এক্সাম্পল নাম্বার 2, যেমন হি স্টার্টস স্টাডি। এখানে স্টার্ট 1 নম্বর ভার্ব নাকি স্টাডি 2 নম্বর ভার্ব? অবশ্যই 2 নম্বর ভার্ব। আর এই 2 নম্বর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, নট এ 1 নম্বর ভার্ব। রুল নাম্বারে 4 এ বলে দেওয়া হয়েছে যে পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে। শেষ। রুল নাম্বার 5, রুল নাম্বার 5টা আরো ফানি অ্যান্ড মজার। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যত প্রিপোজিশন আছে প্রত্যেকটা প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি বসে? আইএনজি যুক্ত হয়। যত প্রিপোজিশন আছে, অন আছে, ইন আছে, উইথিন আছে, উইথ আছে, বাই আছে, ফর আছে, ফ্রম আছে, ইন্ট্রো আছে, আফটার আছে, বিফোর আছে, উইথ আছে, এগেইনস্ট আছে, উইদাউট আছে, বিলো আছে, আন্ডার আছে, উইথিন আছে। এই প্রত্যেকটা প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। যেমন আই স্টপ থিঙ্কিং অফ একটা প্রিপোজিশন, অফের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সরাসরি ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি যুক্ত হবে, তাই ডু না ডুইং হচ্ছে। ইন একটা প্রিপোজিশন, এক্সাম্পল নাম্বার 2, হি হ্যাজ সাকসিড ইন একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের ক্ষেত্রে সেন্টেন্সটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে কোনো দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে একদম চোখ বন্ধ করে আইএনজি যুক্ত হবে। তবে এই প্রিপোজিশনের মধ্যে আরো একটি গ্যাঞ্জাম বা আরো একটি টুইস্ট আছে, যে অনেকগুলো তোমাদেরকে একটি গল্পের মাধ্যমে বলি যে অনেক অনেক প্রিপোজিশন রয়েছে। এই প্রিপোজিশনের মধ্যে অনেকগুলো প্রিপোজিশন, যেমন ফর, হিম, বাই, উইথিন, অ্যামং, আফটার, বিফোর, ওভার, অনেক ধরনের প্রিপোজিশন রয়েছে। প্রত্যেকটা প্রিপোজিশনকে ভার্ব জিজ্ঞাসা করছে যে আমি যদি তোমাদের শেষে বসি বা পরে বসি তাহলে আমি যে ফর্মে আছি সেই ফর্মে বসবো না, না বসে কি করবো? আমার সঙ্গে একটা আইএনজি নেব। কিন্তু এই সব প্রত্যেকটা প্রিপোজিশনের মধ্যে দেখতে ছোট, লুক লাইক এ ডর্ফ, একজন ব্রাহ্মণের মতো, একজন ব্রাহ্মণের মতো দেখতে ছোট, বেটে খাটে, সে হচ্ছে কি ধ্রুব। সে বললো কি, আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চন। ভার্ব যখন শর্ত দিয়ে দিল যে আমি যখন তোমাদের পর বসবো তখন একটা আইএনজি নেব, কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশন রাজি হলো একটি প্রিপোজিশন দেখতে ছোট, লুক লাইক এ ডর্ফ, একজন ব্রাহ্মণের মতো বেটে খাটে, সে বলল আই হ্যাভ এ ওয়ান কোয়েশ্চন। আই ডোন্ট এগ্রি এমন প্রিপোজিশন, আমি এই সব বার আমি সবার সঙ্গে রাজি নই।
সেই টু এটা বললো যে আমার পর যদি তুমি ভার্ব মামু বসতে চাও, তুমি কোনো আইএনজি নিতে পারবে না, তুমি একদম যেই ফর্ম আছে একদম পিওর তোমার বেস ফর্ম, যেই জায়গা থেকে তোমার জন্ম বা উৎপত্তি হয়েছে, অরিজিনেট হয়েছে, সেই বেস ফর্ম অর্থাৎ পিওর বেস ফর্মটা নিতে হবে। আমার শর্ত হচ্ছে এটা, তুমি প্রত্যেককে মেনে নিয়েছে যে তুমি তাদের পরে অলওয়েজ বসবে আইএনজি নিয়ে, কিন্তু আমার পরে যদি বসতে চাও, আমি টুর পরে যদি বসতে চাও, তাহলে অলওয়েজ বাড়বে বেস ফর্ম বসবে, আদারওয়াইজ তুমি বসতে পারবে না। তাই আমি টুর পর যদি কোনো বার বসে, তাহলে একদম পিওর বেস ফর্ম বসবে। বুঝতে পেরেছো যে টুরিস্টটা কি? যে প্রত্যেকটা যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে কি বারবের সাথে আইএনজি হয়, শুধু টু এর পরে বারবের বেস ফর্ম হয়। আর টু এর পরে যদি কোনো বারবের বেস ফর্ম হয়, সেটাকে বেয়ার ইনফিনিটিভ বার বলে, বেয়ার ইনফিনিটিভ বার বলে বা ইনফাইনিটিভ বার বলে। I hope you guys understand. Rule number 6. সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ যেমন yesterday, ago, long since, long ago, once, once upon a time, last night, যেমন এমন কোন ধরনের অতীত নির্দেশক ওয়ার্ড বা ওয়ার্ডস যেগুলো দ্বারা বর্তমানের কাজ বোঝায় না, ভবিষ্যতের কাজ বোঝায় না, সেটা বোঝায় কি পাস্টের কাজ বোঝায়। ওয়ান্স আছে, লং এগো আছে, yesterday আছে, এগুলো দ্বারা কি এখনের কাজ বোঝাচ্ছে? অবভিয়াসলি না, এটা অতীতের কাল বোঝাচ্ছে। তো অতীতের কোনো ঘটনা বা কোনো কিছু অর্থ বা মিনিং যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং প্যাসেজটি পাস্টে হয়ে ঘটনাকে বর্ণনা করে। আমি আবার বলছি, কোন একটি সেন্টেন্সে যদি অতীত নির্দেশক শব্দ বা ওয়ার্ড থাকে, yesterday আছে, ago আছে, long since আছে, long ago, once আছে, once upon, last night, হ্যাঁ, এইগুলো যুক্ত যদি কোনো একটি ওয়ার্ড কোনো একটি ওয়ার্ড সেন্টেন্সে বসে, তাহলে সেটা অতীতকালকে ইন্ডিকেট করে। আর অতীতকালকে যদি ইন্ডিকেট করে, তাহলে সেটাকে আমরা কমপ্লিট করব অতীত ভার্ব দিয়ে। যে ওয়ার্ডটা অতীত নির্দেশক করবে, আর সেই ভার্বটাকে আমরা কমপ্লিট করব কোন ভার্ব দিয়ে? অতীত নির্দেশক নামক ভার্ব দিয়ে। বুঝতে পেরেছো? তাহলে যে এক্সাম্পল নাম্বার 1, হি কাম হোম ইয়েস্টারডে, সে কি গতকাল বাড়িতে এসেছিল? সে কি এখন এসেছিল নাকি সে আগামীকাল বাড়িতে এসেছিল? অবভিয়াসলি নট, ইয়েস্টারডে সে গতকালে বাড়িতে এসেছিল, সে গতকালে সে বাড়িতে এসেছে। তাহলে ইয়েস্টারডে দ্বারা অতীত নির্দেশক ইন্ডিকেট করছে, তাই আমরা সেই অতীত নির্দেশক যদি ইন্ডিকেট করে, তাহলে আমরা past indefinite tense বসাবো। yesterday, long long ago, once upon, last night। এইগুলো যদি কোনো একটি সেন্টেন্সে বসে, তাহলে আমরা সেই ভার্বটাকে কোন ফর্মে বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্সে বসাবো। তাই কামটাকে আমরা কি করব? কেম করবো। যেমন once upon অতীতকাল নির্দেশ করছে, তাই আমরা লিভটাকে আমরা অতীত নির্দেশক ভার্বের বি টু ফর্মে নিয়ে যাব, অর্থাৎ পাস্ট ফর্ম লিভ আছে, লিভড বসাবো। আই রিপিট, কোন একটি সেন্টেন্সে যদি yesterday, ago, long since, long ago, once upon, last night এই ধরনের কথা যদি উল্লেখ থাকে কোন একটি সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সটা ফুলফিল বা ফিল আপ করতে হয় আমাদেরকে কোন টেন্স দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তাহলে আমরা রুল নাম্বার 4 থেকে আবার একটু রিভাইজ দিয়ে আসি।
পরবর্তীতে বলেছি সেন্টেন্সে যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে তাহলে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভার্বটির সঙ্গে কি ভার্বের সাথে আইএনজি হয়। একই সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়, বা পাশাপাশি দুটি যদি ভার্ব থাকে একই সেন্টেন্সে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একই কথা। আই রিপিট, একই সেন্টেন্সে যদি পাশাপাশি দুটি ভার্ব তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হয়। ঠিক তেমনি একই সেন্টেন্সে পাশাপাশি ভার্ব না থাকলেও যদি আরেকটু দূরত্ব অবস্থানে বসে সেই ভার্বটা, কিন্তু সেই ভার্বটা একই সেন্টেন্সের মধ্যে আছে, সেই সেন্টেন্সটা একটা দুটো সেটা বুঝবো আমরা কিভাবে? এই ফুল স্টপের মাধ্যমে আমরা বুঝবো। যে ফুল স্টপ, আমরা জানি যে কোনো একটি সেন্টেন্স কমপ্লিট হয় একটি ফুল স্টপের মাধ্যমে শেষ হয়। একটি সেন্টেন্স কমপ্লিট হয় তা সম্পূর্ণ একটি অর্থ প্রকাশের মাধ্যমে, আর সেই অর্থ সম্পূর্ণ প্রকাশ পেলে আমরা সেটাকে থামিয়ে দিই, বা বাংলাতে হলে দাঁড়ি আর ইংলিশে হলে ফুল স্টপ। আর ফুল স্টপ হলেই কি সেটা একটি সেন্টেন্স, আর সেই একটি সেন্টেন্সের মধ্যে যখন পাশাপাশি দুটি ভার্ব থাকবো পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়, আবার সেই পাশাপাশি ভার্বটি না বসে যদি একটি দূরত্ব স্থানে গিয়ে বসে তাহলে সেই দ্বিতীয় ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হবে। রুল নাম্বার 5, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশনের ক্ষেত্রে বাংলা মিনিং না জানলেও চলবে, জাস্ট প্রিপোজিশন দেখবে, চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিবে। কিন্তু টু এর পরে ভার্বের সাথে আইএনজি দিলে হবে না। টুই একমাত্র আছে প্রিপোজিশন যে দেখতে ছোট হলেও কি সেই বেটার অনেক অনেক ক্ষমতা। সে উল্টো ভার্বকে শর্ত দিয়েছে, বলে তুমি যদি আমার পর বসতে চাও তাহলে তুমি অলওয়েজ তোমার পিওর বেস ফর্ম বলবে, আদারওয়াইজ তুমি বসতে পারবে না। বুঝতে পেরেছ? সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়, জাস্ট আর শুধু টু এর পর ভার্বের পিওর বেস ফর্ম হয়। সেন্টেন্সে যদি অতীত নির্দেশক ইয়েস্টারডে আছে, এগো আছে, লং সিন্স, লং এগো আছে, ওয়ান্স আছে, ওয়ান্স আপন আছে, লাস্ট নাইট আছে, এগুলোর পরে যদি বা এগুলোর পূর্বে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কোন টেন্স দিয়ে কমপ্লিট হবো? ভার্বের বি টু ফর্ম দিয়ে কমপ্লিট করব। অর্থাৎ ইয়েস্টারডে এগো, লং সিন্স, লং এগো, yesterday ago, লং সিন্স আছে, লং এগো আছে, ওয়ান্স আছে, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলো যদি কোনো একটি সেন্টেন্সে বসে বা বসে থাকে তাহলে সেই সেন্টেন্সটা কোন টেন্সে পরিণত হয়? পাস্ট টেন্সে। আর তাই পাস্ট টেন্সে পরিণত হওয়ার কারণে আমাদেরকে কোন ভার্ব বসাতে হবে? অবভিয়াসলি ভার্বের বি টু ফর্ম বসাতে হবে। সো আমরা বিগত ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে মোট রুল 6টা কমপ্লিটেড করে ফেলেছি অলরেডি। উই হ্যাভ ডান কমপ্লিটিং 6 রুলস। সো আমরা একটু রেফারেন্সটা দেখে নিই, অর্থাৎ প্যাসিভ কি। আমি পূর্বে বলেছি যে প্যাসিভ কি, অ্যাক্টিভ কি, তারপর একটি শর্টলি তোমরা একটু দেখে নাও যে প্যাসিভ কি অথবা অ্যাক্টিভ ভয়েস কি। ভয়েস হচ্ছে কি কত প্রকার? 2 প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। মানে প্যাসিভ যে আমি পূর্বে বলেছি যে একদম সাবজেক্ট থেকে আইডেন্টিফাই হবে, এটাকে একটু রেফারেন্স হিসেবে একটু মানে ব্যাখ্যা করে বলছে আর কি। তাই সেই ব্যাখ্যাটাই আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখন তোমরা একটু নড়াচড়ে বসো এবং ডিপলি কনসেন্ট্রেট দাও এই জায়গাটা। ভয়েস হচ্ছে 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। এই ভয়েস চেনার জন্য আগে রুল নাম্বার 1 অর্থাৎ রোমান চিহ্ন একে খেয়াল করো। অ্যাক্টিভ হচ্ছে কি সক্রিয়, সাবজেক্ট সবসময় সক্রিয় ব্যক্তিবাচক হবে এবং কাজটি সাবজেক্ট নিজে করবে, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। আই হোপ তোমরা বুঝতে পারোনি, আমি পূর্বে বলেছি যে সাবজেক্ট যদি তার নিজের কাজ নিজে করতে পারে তাহলে সেটা কি, সেটা হচ্ছে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ ভয়েস। দেখো তো, আই ইট রাইস, আমি ভাত খাই, মানে আমি কি এই খাওয়ার কাজটা করতে পারি? অবভিয়াসলি আমি ডান করতে পারি। আমি তো নিজে নিজে খাইতে পারি না? অবশ্যই খেতে পারি।
তাই সাবজেক্ট আমি যেহেতু নিজে করতে পারি তাই এটা হচ্ছে অ্যাক্টিভ। তাই ইট যে ফর্ম আছে সেই ফর্মই রয়েছে, কোনো চেঞ্জেস নেই। তাই অ্যাক্টিভ হলে নো টেনশন, ভার্বে যে ফর্ম থাকবো সেই পিওর বেস ফর্ম বসবে। ঠিক যেমন টু এর পরে আমরা ভার্বের পিওর বেস ফর্ম নেই, ঠিক তেমনি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পিওর বেস ফর্ম থাকবে। এখন রোমান চিহ্ন নাম্বার 2 তে দেখো, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় বা জাগ্রত, প্যাসিভ মানে নিষ্ক্রিয় বা যেটা অসমর্থ, মানে সে তার কাজ করতে পারে না, এরকম অর্থ বোঝানো যায়। সাবজেক্ট সবসময় নিষ্ক্রিয় বস্তুবাচক হবে। এই জায়গায় সবচেয়ে নোটিসেবল দিক হচ্ছে বা সাইডস হচ্ছে, অ্যাক্টিভের ক্ষেত্রে সাবজেক্ট সবসময় ব্যক্তিবাচক থাকবে, কি থাকবে? ব্যক্তিবাচক। আর প্যাসিভ হলে সবসময় বস্তুবাচক। কারণ বস্তুবাচকই তার নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে না, আর ব্যক্তিবাচক হলে অবশ্যই আমরা করতে পারি। যেমন আই ইট রাইস, আমি, অবশ্যই ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। প্রাণীবাচক বা ব্যক্তিবাচক হলে কোনো সাবজেক্ট অবশ্যই সে অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট যদি সে বস্তুবাচক হয় বা কোনো ধাতুবাচক হয় তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। বুঝতে পেরেছো? আর প্যাসিভ হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বিশেষণ, সেটা মডেল যুক্ত প্যাসিভ হোক বা জাস্ট প্যাসিভ হোক। প্যাসিভ বলতে কি ভার্বের বি থ্রি ফর্ম, আই রিপিট, প্যাসিভ বলতে কি ভার্বের বি থ্রি ফর্ম, সেটা মডেল যুক্ত প্যাসিভ হোক আর জাস্ট প্যাসিভ হোক। মডেল যুক্ত প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি, আর প্যাসিভ হলে টেন্স আগে নির্ণয় করব, পার্সন নির্ণয় করব, সেই পার্সন অনুযায়ী টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো, তারপর মূল ভার্বের বি থ্রি ফর্ম বসাবো। এখন তোমরা বুঝতে পারছো যে অ্যাক্টিভ এবং প্যাসিভ কি। অ্যাক্টিভ এবং প্যাসিভ কি? অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। আর এই দুটোকেই বলা হয় ভয়েস। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ হচ্ছে বস্তুবাচক বা প্রাণীবাচক, যে সাবজেক্টটা নিজের কাজ নিজে করতে পারে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। আর যে সাবজেক্টটা নিজের কাজ নিজে করতে পারে না সে হচ্ছে প্যাসিভ ভয়েস। তো রুল নাম্বার 2 আবার দেখো, রাইট ফ্রম ভার্ব, এটা একটা ডিফারেন্স, নিউ একটা রুলস। সো তোমরা ডিপলি একটু অবজারভেশন করো। রাইট ফ্রম ভার্বস এ কোথাও ব্রেকের যদি বি থাকলে সেই শূন্যস্থানে বি এর পরিবর্তে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার এর যে কোনো একটি ব্যবহৃত হয়। আই রিপিট, অনেক সময় রাইট ফ্রম ভার্বের মধ্যে এরকম একটা ব্রেকেট যদি বি থাকে তাহলে সেই বিটাকে তুলে আমরা কি বসাবো? এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার। এখন বলতো এম ইজ আর কোন টেন্স? অবশ্যই প্রেজেন্ট টেন্সের মধ্যে হচ্ছে। ওয়াজ ওয়ার কোন টেন্সের মধ্যে পড়েছে? পাস্ট টেন্সের মধ্যে পড়েছে। তাহলে ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের কোন টেন্স? পাস্ট টেন্সের কোন টেন্স? অবশ্যই কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। আর এম ইজ আর প্রেজেন্ট টেন্সের কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা নির্ণয় করতে পারলাম যে কোনটা কোন টেন্স। যদি সেন্টেন্সটা যদি প্রেজেন্টে হয় তাহলে আমরা এম ইজ আর এর কোন একটা নেব, আর যদি সেন্টেন্সটা পরে যদি বুঝতে পারি যে এটা পাস্টে তাহলে ওয়াজ অথবা ওয়ার নিব। এই ওয়াজ অথবা ওয়ার আমরা নিব সাবজেক্টের উপর ডিপেন্ড করে। আই এর জন্য একমাত্র আমরা নেব এম, আর থার্ড পারসন সিঙ্গুলারের জন্য নিব আমরা ইজ, আর থার্ড পারসন প্লুরালের জন্য নিব আর। আই রিপিট, একমাত্র আই এর জন্য এম নেব, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ নেব, থার্ড পারসন প্লুরালের জন্য আমরা কি নেব? আর নিব। আর ওয়াজ নিব থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ওয়ার নিব। আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে বলে দিই, আই একমাত্র এম এর সঙ্গে যাবে, ইজ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যাবে, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর যাবে। আর ওয়াজ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি সি ইটের সঙ্গে যাবে থার্ড পারসন সিঙ্গুলার। আর ওয়ার থার্ড পারসন প্লুরাল সঙ্গে যাবে, যেমন দে, দেম, দেয়ার, এগুলোর সঙ্গে কি যাবে। তাহলে
রোল নাম্বার 2 তে কি বলেছে, বিটা যদি থাকে তাহলে বি এর পরিবর্তে মানে বিটা তুলে আমরা কি বসাবো, এমিজার অথবা ওয়াজ ওয়ার এর কোনো যে কোনো একটা বসাবো। তাহলে বসাও ইন উইন্টার, এই উইন্টারের ব্যাডমিন্টন, অর্থাৎ উইন্টারের মধ্যে ব্যাডমিন্টন বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ এই শীতের মৌসুমে আমাদের বাংলাদেশে বা আমাদের দেশে খুবই ফেভারিট বা খুবই পছন্দনীয় একটি খেলা হচ্ছে কি ব্যাডমিন্টন, খেলা হচ্ছে একটি ব্যাডমিন্টন। তাহলে এটা নির্ণয় করা, এটা কোনটা সাধারণত বলছে যে ব্যাডমিন্টন আমাদের দেশে কি একটি জনপ্রিয় খেলা বা পছন্দনীয় একটা খেলা। এই ব্যাডমিন্টন এখনো জনপ্রিয়, সরি, একটি প্রিয় খেলা আছে বা পছন্দনীয় খেলা আছে, ভবিষ্যতেও থাকবে, আজীবন থাকবো আমাদের কাছে। ব্যাডমিন্টন সবার একটা প্রিয় খেলা, সবাই ভালো পায়, তাই এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যেটা সবসময় থাকে, এখনো থাকবে, যেটা চিরন্তন সত্য, সেটা কোন টেন্স? অবভিয়াসলি হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে খেলাটা আমরা এখনো ভালো পাইছি, অতীতও ভালো পাইছি বাংলাদেশে, ভবিষ্যতে পাবো, যেটা এক কথায় চিরন্তন সত্য, সেটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা টেন্স নির্ণয় করতে পারলাম যে ইন উইন্টার ব্যাডমিন্টনস ড্যাশ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা বিটা ভেঙে কি বসাবো, এম ইজ আর এর তিনটার মধ্যে কোন একটি বসাবো, এখন কোনটা বসাবো? ইন উইন্টার, এটা কি সাবজেক্ট? অবভিয়াসলি না, উইন্টার এটা তো শীত মৌসুম বলা হয়েছে। ব্যাডমিন্টন এটা হচ্ছে কি সাবজেক্ট, বুঝতে পেরেছো? ব্যাডমিন্টন অর্থাৎ কমার বাইরে যেটা, এটা হচ্ছে ব্যাডমিন্টন, আগে কমা দিয়ে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। ইন উইন্টার ব্যাডমিন্টন থেকে শুরু করে এ ফেভারিট গেম ইন আওয়ার, প্রত্যেক এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। ব্যাডমিন্টন এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ ব্যাডমিন্টন হলো কি আমাদের দেশে একটি প্রিয় খেলা। কি প্রিয় খেলা বা কোন সময়ের খেলা? এই উইন্টার, এই শীতের মৌসুমে খেলা। তাই এই শীতের মৌসুমটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, তাই এটা সাবজেক্ট হতে পারে না। এখন সাবজেক্ট হচ্ছে ব্যাডমিন্টন নাকি ব্যাডমিন্টনস, সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা অক্সিলারি ভার্ব কি নেব? সিঙ্গুলার ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব, যেহেতু ব্যাডমিন্টন সিঙ্গুলার আছে, তাই আমরা সিঙ্গুলার বলতে কি থার্ড পারসন সিঙ্গুলার ধরো, তাই আমি কি বলছি, থার্ড পারসন সিঙ্গুলার বা সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা অক্সিলারি ভার্ব সিঙ্গুলার নেব। তাহলে এম তো শুধু একমাত্র আই এর জন্য যায়, ব্যাডমিন্টনের জন্য যাবে? অবভিয়াসলি নট। এম কাটা, ইজ বলেছি তারপরে সিঙ্গুলার জন্য যায়, যেতে পারে। এখন আরটা চেক করো, আর তো বলছি তারপরে সঙ্গে যায় না, তারপর প্লুরাল, না তো ব্যাডমিন্টন নাকি ব্যাডমিন্টনস? ব্যাডমিন্টন, টনসের তো কোনো প্রশ্ন নাই, তাই এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার, তাই আমরা ইজ বসাইছি। সিঙ্গুলার সাবজেক্টের জন্য অক্সিলারি ভার্ব সিঙ্গুলার ভার্ব নিয়ে এসেছি, ইজ। এক্সাম্পল নাম্বার 2, দেয়ার লিভড এ কিং, দেয়ার লিভড এ কিং, একদা এক রাজা বসবাস করত, হু যিনি, ভেরি ফন্ড অফ গোল্ড, সে খুবই কি সোনাকে ভালো পেত, অর্থাৎ একদা এক রাজা বসবাস করত যিনি কি সোনাকে খুবই 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 প্রিয় মনে করতেন। তিনি কি এখন করতেন? দেয়ার লিভড বারবার বি টু ফ্রম আছে, কিন্তু সাবজেক্টের পরে বারবার বি টু ফ্রম, বাংলা মিনিং না জানলে চলবো। তার মানে বারবার বি টু হয়েছে, তার মানে এটা বারবার পাস্ট মানে অতীতের কথা বুঝাইছে। আর অতীতের কথা বুঝাইলে আমরা জানি বিটাকে ভেঙে ওয়াজ অথবা ওয়ার বসাইতাম। তাহলে হু, হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তার আগে সাবজেক্ট আমাদের খেয়াল করতে হবে, যদি না থাকে তার পিছনে দেবো সাবজেক্ট। এখন তার আগে সাবজেক্ট আছে এ কিং, অনেক রাজা নাকি একজন রাজা? একজন রাজা। তাই একজন রাজাকে আমরা কি বলি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য আমরা কি নেব? ওয়ার নেব নাকি ওয়াজ নেব? অবভিয়াসলি ওয়াজ নেব। আমি পূর্বে বলেছি যে
পাস্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার জন্য ওয়াজ নেয় আর প্লুরালের জন্য ওয়ার নেয়, আর প্রেজেন্টে থার্ড পারসন সিঙ্গুলার জন্য ইজ নেয়, প্লুরালের জন্য আর নেয়, আর একমাত্র আয়ের জন্য এম নেয়। যেহেতু হু এর আগে সাবজেক্ট এ কিং একজন রাজা, তাই আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য সিঙ্গুলার ভার্ব ওয়াজ নিয়েছি। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। কি বুঝতে পারলে? যে কোনো ভার্বের অর্থাৎ কোনো রাইট ফর্মের ভার্বের শূন্যস্থানে যদি বি দিয়ে একটা ব্রেকেট থাকে, এই বিটাকে ভেঙে আমরা এম ইজ যার এবং ওয়াজ অথবা ওয়ার এই পাঁচটার থেকে যে কোনো একটি আমরা বসাবো। সেইটা ডিপেন্ড করবে সেন্টেন্সটি কোন টেন্সে আছে এবং সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল আছে। এই দুটো জিনিস আমরা নির্ণয় করে দেন আমরা বসাবো। আমি আবার বলছি, রাইট ফর্ম ভার্ব সুন্দরভাবে পড়তে হলে আগে আমাদেরকে সেন্টেন্সটা করে বুঝতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্টে নাকি পাস্টে, যেটা আমি নাম্বার ওয়ান ফার্স্ট ক্লাসেই বলেছি। রাইট ফর্ম ভার্ব করার একমাত্র আদর্শ ফর্মুলা এবং টেকনিক হচ্ছে আগে সেন্টেন্সটা পড়ে দেখবে যে প্রেজেন্টে নাকি পাস্টে, প্রেজেন্টে নাকি পাস্টে। ফিউচারের কোনো রাইট ফর্ম ভার্বের কোনো স্থান নাই, জাস্ট প্রেজেন্ট পাস্ট। যে বছর কঠিন করে এই বছর একটু পাস্টে দে, আর যে বছর সোজা করে এই বছর প্রেজেন্টে দে। বুঝতে পেরেছো? তাই সেন্টেন্সটি পড়ে আগে দেখবে যে প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, দেন তারপর তোমরা কোন কোন সূত্র বা কোন কোন রুলের মধ্যে পড়ছে সেই রুল অনুযায়ী তোমরা বসাবে। ঠিক তেমনি রুল নাম্বার 2 তে বলেছে যে কোনো রাইট ফর্ম ভার্বের মধ্যে যদি বি দিয়ে ব্রেকেট থাকে, সেই বিটাকে তুলে আমরা কি বসাবো? এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, এই পাঁচটা থেকে যে কোনো একটা বসবে। কিসের উপর ভিত্তি করে? প্রথমত টেন্সের দিকটা আগে নির্ণয় করবো, যে সেন্টেন্সটা কোন টেন্স আছে। দ্বিতীয়ত সাবজেক্টটা নির্ণয় করবো, যে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। তারপর বেস করে এই পাঁচটা থেকে যে কোনো একটা বসবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। নাম্বার 3, রাইট ফর্ম ভার্বস এ কোথাও ব্রেকেটে নট থাকলে সেই শূন্যস্থানে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসে, বাকি সব কিছু অপরিবর্তিত থাকে। অর্থাৎ নট থাকলে কি শুধু ডু নট বলবে, ডাজ নট বলবে অথবা ডিডন্ট বলবে। তাহলে এই জায়গায় আমি তোমাদের একটু ক্লিয়ারিটি করে দিই, একটু নোট ডাউন করে নিবে। ডোন্ট একমাত্র আই এর ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? আই এর ক্ষেত্রে বসে। আর ইউ এর ক্ষেত্রে বসে, অর্থাৎ ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডোন্ট বসে। কোন কোন পারসনের ক্ষেত্রে ডোন্ট বসে? আই, উই, ইউ, এই তিনটি পারসনের ক্ষেত্রে ডোন্ট বসে। আর আর যদি এই তিনটি পারসনের যদি মনে না থাকে, যদি এই ডাজেন্ট টা যদি মনে রাখতে পারো, ডাজেন্ট বা ডাজ নটটা যদি মনে রাখতে পারো, তাহলে ডোন্টটা তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে। তাহলে ডাজেন্ট বা ডাজ নটটা তুমি কিভাবে বুঝবে? এই যে একদম সিম্পল ম্যাটার, তারপরে সিঙ্গুলার হলে একমাত্র ডাজেন্ট বসবে, আদারওয়াইজ আর কোনো পার্সনের ক্ষেত্রে বা কোনো নাম্বারের ক্ষেত্রে বসবে না। তারপর সিঙ্গুলার হি, সি, ইট, এই তিনটি পার্সনের ক্ষেত্রে অলওয়েজ অলওয়েজ ইউনিভার্সাল ট্রুথ, এক কথায় কি বলে এটাকে? ইউনিভার্সাল ট্রুথ। হি, সি, ইট এর ক্ষেত্রে সব সময় ডাজ নট বসবে। বুঝতে পেরেছো? আর ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডোন্ট বসবে বা ডু নট বসবে। নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে ডোন্ট, আর ডাজ নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজেন্ট। ডু নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে ডোন্ট, আর ডাজ নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে ডাজেন্ট। আর ডিড নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে কি? ডিডেন্ট। ডিড নটের কনস্ট্রাকশন ফর্ম হচ্ছে কি? ডিডেন্ট। কনস্ট্রাকশন ফর্ম মানে শর্ট ফর্ম। এই শর্ট ফর্ম তোমরা যারা যারা জানো না, যদি শিখতে চাও তোমরা জাস্ট একটা কমেন্টে বলবে, আমি জাস্ট একটা পোস্ট দিব যে প্রত্যেকটা ওয়ার্ডে
প্রত্যেকটা অক্সিলারি ভার্ব থেকে শুরু করে প্রত্যেকটা ভার্বের কনস্ট্রাকশন ফর্ম কিভাবে ইউজ করতে পারে বসাতে হয় প্রত্যেকটা লিখাই আছে। জাস্ট তোমরা একটু নোট ডাউন করবে আর একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমরা শিখে ফেলবে অতি সহজে। এটা কোনো বোঝানোর বিষয় না, জাস্ট এটা তোমাদের চোখের উপর দেখার বিষয়। তোমাদের যদি শিখতে চাও জাস্ট বলবে, জাস্ট একটু চোখ দিয়ে বুলালে অটোমেটিক্যালি তোমরা পেয়ে যাবে। তো রোল নাম্বারটা আমি আবার বলছি, যে কোনো ব্র্যাকেটে যদি নট প্লাস ভার্বের বি1 থাকে তাহলে নটের পরিবর্তে ডু নট, ডাজ নট এবং ডিড নট বসবে। কখন ডু নট বসবে? আই, উই এবং ইউ এর সাথে ডু নট বসবে, একমাত্র তার পারসন সিঙ্গুলার সাথে ডাজন্ট বসবে। আর ডিড নট অলওয়েজ সব সব সাবজেক্টের ক্ষেত্রে তুমি ডিডেন্ট বসাতে পারো। যেমন ইউ ডিডেন্ট আছে, হি ডিডেন্ট আছে, আই ডিডেন্ট আছে। প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে তুমি ডিডেন্ট বসাতে পারো, এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। এই ডিডেন্টটা অতীতকালের প্রশ্ন বোঝাতে আমরা ডিডেন্ট বসাতে পারি, আর বর্তমানে প্রশ্ন করতে আমরা ডু অথবা ডাজ বসাই। বর্তমানে যদি প্রশ্ন করতে চাও তাহলে ডু অথবা ডাজ দিয়ে শুরু করতে হবে, যদি তারপরে সিঙ্গুলার হয় তাহলে ডাজ বলবে, আর যদি আই অথবা ইউ দিয়ে প্রশ্ন করো তাহলে ডু দিয়ে প্রশ্ন করবে। বুঝতে পারছো? আর অতীতে যদি প্রশ্ন করো যে কোনো পার্সন আনো, এনে জাস্ট ডিড বসিয়ে দিবে। বুঝতে পেরেছো? তাহলে এক্সাম্পল খেয়াল করো, প্রথম ভার্বের বেস্ট ফর্মুলা কি, যে আগে আমরা সেন্টেন্সটি পড়ে দেখবো যে এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। প্রেজেন্টে থাকলে প্রেজেন্টের টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী বসবে, আর ফিউচার বা পাস্টে হলে পাস্টের টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বসবে। এক্সাম্পল নাম্বার 1 বলেছে, বিকজ অফ বিং লেজি, অলসতা হওয়ার কারণে হি নট গেট এ গুড গ্রেড, সে একটি ভালো একটি গ্রেড বা ফল অর্জন করতে পারেনি। তাহলে আমরা সেন্টেন্সটা পরে বুঝতে পারলাম যে এই যে সে গুড এ গ্রেড একটা অর্জন করতে পারেনি, সে কি এখন পারছে না, নাকি সে পূর্বে পারবে, নাকি ভবিষ্যতে সে পারবে? অবশ্যই না। সে এখনের কথা উল্লেখ করেনি, ভবিষ্যতের কথা উল্লেখ করেনি, তার মানে সে অতীতের কথা উল্লেখ করছে। বিকজ অফ বিং লেজি, তার অলসতার কারণে সে একটি ভালো একটি পর্যায়ে গ্রেড বা ফল অর্জন করতে পারেনি। তাই অতীত নির্দেশক যেহেতু আমরা বুঝতে পারছি, আর সেই অতীত নির্দেশক বলতে বুঝে পাস্ট টেন্স হলে আমরা কি আনবো, নটটা উঠে কি বসবো, জাস্ট ডিড বসাবো। ডিড যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বসানো যায়, তাই আমরা নটের জায়গায় ডিড বসালাম, আর গেট যেভাবে আছে সেভাবে যাবে, কারণ এটা আমাদের রুলসের নিয়ম অনুযায়ী বসেছে, যে বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে, জাস্ট শুধু নট এর পরিবর্তে ডু নট, ডাজ নট এন্ড ডিড নট বসবে। আর লজিক্যালি যদি তুমি থিঙ্ক করো বা থিঙ্কিং করো যে কেন ডিডের পরে গেটটা বসবে, আর ডিড হচ্ছে ভার্বের বিটু ফর্ম, আর গেট হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। একই সেন্টেন্সে পাশাপাশি হোক বা একই সেন্টেন্সে অথবা পাশাপাশি হোক না কেন, দুটি ভার্বের বিটু ফর্ম বসতে পারে না। তোমরা মাথায় গেঁথে নাও, পাশাপাশি একই সেন্টেন্সে দুটি ভার্বের বিটু ফর্ম বসতে পারে না। একই সেন্টেন্সে দুটি ভার্বের বিটু বসতে পারে, তবে পাশাপাশি অর্থাৎ একটি ভার্বের বিটুর পরে আরেকটি ভার্বের বিটু বসতে পারে না। সেটা বসতে পারবে আরেকটি সেন্টেন্স মেক করে বা লজিক্যালি বসিয়ে দেন তুমি বসাতে পারবে। আদারওয়াইজ কনজাংশন আনতে পারো, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কনজাংশন যুক্ত করে দেন তুমি এই একই সেন্টেন্সে তুমি যদি আরেকটি বসাতে চাও ভার্বের বিটু ফর্ম, তাহলে কনজাংশন যুক্ত করে, যেমন ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, দ্যাট, ক্লোজ মার্কার দিয়ে দেন তুমি ভার্বের বিটু ফর্ম বসাতে পারো। কিন্তু পাশাপাশি ভার্বের বিটু ফর্ম দুটি বসতে পারে না। ডিড যেহেতু ভার্বের বিটু ফর্ম, তাই গেট কেও কি ভার্বের বিটু ফর্ম বানানো যাবে না। নিয়ম কি? নিয়ম হচ্ছে পাশাপাশি দুটি ভার্বের বিটু ফর্ম বসানো যায় না।
এটা হচ্ছে গ্রামাটিক্যালি ক্রস। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লজিক্যালি ফ্যাক্ট। এর জন্য বলেছে যে নটটা তুললে আমরা ভার্বের বি টু যদি থাকে তাহলে ডি যদি বসাও তাহলে বাকি সবকিছু অপরিবর্তিত থাকবে। কিন্তু ডু অথবা ডাজ এর ক্ষেত্রে একটা ভিন্ন। জাস্ট ডিড এর ক্ষেত্রে আমি জাস্ট একটু লজিক্যালি তোমাদেরকে একটু বুঝালাম যে কেন ডিড এর পরে তুমি গেটটাকে গট করতে পারবে না বা গটেন করতে পারবে না, কারণ ডিড সে নিজেই ভার্বের বি টু ফর্ম। তাই পাশাপাশি ভার্বের ডু টু বি টু ফর্ম বসানো যায় না, এটা গ্রামাটিক্যালি রং ওয়ে। এক্সাম্পল নাম্বার 2, he not follow routine in his life। সে তার কি রুটিনটা তার জীবনে বা প্রাত্যহিক জীবনে কি করেনি, অনুসরণ করেনি। and it's very disastrous, and এটা খুবই কি ভয়ঙ্করজনক বা ক্ষতিকরজনক বা বিভ্রান্তজনক। he not follow routine in his life and it's very disastrous। কারণ এটা অতীতে না ফিউচারে নাকি বর্তমানে, এটা বুঝবে কিভাবে? জাস্ট ইটস একই সেন্টেন্স, জাস্ট এন্ড একটি কনজাংশন বা ক্লজ মার্কার দেওয়া আছে, এন্ড দিয়ে যুক্ত করছে এগুলো। আর যুক্ত পদে ইটস আছে, এস। এস মানে দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইজ একমাত্র কি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট এর কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাই আমরা এই টেন্সটা বাংলা না জেনেও আমরা ধরতে পারছি যে ইজ থাকার কারণে এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু অথবা ডাজ বসাবো, কি তুলে? নট তুলে। বুঝতে পেরেছো তোমরা? প্রেজেন্ট টেন্স তুমি নির্ণয় করতে পারবে। প্রেজেন্ট টেন্স নির্ণয় করার সবচেয়ে চূড়াই বা আদর্শ পদ্ধতি হচ্ছে তুমি সেন্টেন্সের মধ্যে যদি কোথাও ইয়েস বা ইয়েস দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে, বা এম, ইজ বা হ্যাভ সেন্টেন্সে যদি দেখো যে ইজ আছে বা ইয়েস আছে কনস্ট্রাকশন ফর্মে, তাহলে তুমি চোখ বন্ধ করে বলবে যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স সাবজেক্ট ও প্রেজেন্ট টেন্স অনুযায়ী বসবে। তাই আমরা নির্ণয় করতে পারলাম এক্সাম্পল যে he not follow routine in his life and it's, এটার পরে is আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমরা কি বসাবো? এম, ইজ আর বসবে না। এই সূত্র হচ্ছে নট যদি থাকে তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড প্লাস নট বসবে। তাহলে ডিড তো বসবে না, ডু অথবা ডাজ এই দুটোর মধ্যে এখন কোনো একটি বসবে। ডু অথবা ডাজ কিসের উপর ভিত্তি করে বসবে? এখন সাবজেক্টের উপর ভিত্তি করে যে কোনো একটা বসবে। এখন হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা হি ডাজেন্ট বসবে। কিভাবে? হি ডাজেন্ট ফলো। বুঝতে পেরেছো? আই হোপ তোমরা রোল নাম্বার 2 এবং রোল নাম্বার 3 বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটাকে পজ করে একটু বেঁকে দিবে, দিয়ে আবার একটু ক্লিয়ার মাইন্ডে দেখবে। নাম্বার 4, প্যাসিভ না হলে শুধু মডাল যেমন ক্যান, কুড, শ্যাল, উড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড, বেটার, উড, রাদার, উড, বেটার, উড, রাদার সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আর প্যাসিভ সাবজেক্ট যদি বস্তুবাচক হলে কাজটি সাবজেক্ট নিজে না করতে পারে তখন আমরা বি প্লাস বি থ্রি বসবে। অর্থাৎ মডাল শুধু সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিক যেমন ভার্বের বেস ফর্ম বসে টু এর পরে, ঠিক তেমনি সব মডাল ভার্বগুলো একদম টাটা করে মুখস্থ থাকতে হবে। ক্যান, কুড, শ্যাল, উড, মে, মাইট, হ্যাড, বেটার, উড, রেদার এইগুলোর পরে কি অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আর যদি মডাল যুক্ত প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি থ্রি বসবে। মডাল যুক্ত প্যাসিভ কিভাবে চিনবো? একদম সাবজেক্টের দিকে ফোকাস দেবো। সাবজেক্টে যদি বস্তুবাচক হয় তার যদি সে তা নিজে না করতে পারে তাহলে সেটা প্যাসিভ। এখন কোন যুক্ত প্যাসিভ? যদি মডাল রাখে তাহলে মডাল যুক্ত প্যাসিভ। মডাল যুক্ত প্যাসিভ হলে বি প্লাস বি থ্রি, আর মডাল যুক্ত প্যাসিভ না হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বের সঙ্গে মূল ভার্বের বি থ্রি ফর্ম। এক্সাম্পল আমরা দেখি দুটো। পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। পিপল মানুষেরা পারে বা জনগণের পারে, ক্যান কি পারে?
ইউজ ইন্টারনেট, তো ইন্টারনেট ব্যবহার করতে পারে কিসের জন্য? কমিউনিকেট, যোগাযোগ করার জন্য, উইথ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সঙ্গে কি চাইলে মানুষেরা একে অপরের সাথে এই ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট মানে যোগাযোগ করতে পারে। সাবজেক্ট তো নিজের কাজ নিজে করতে পারে, পিপল মানুষ সে তো নিজের কাজ নিজে করতে পারে, যোগাযোগ করতে পারে ইন্টারনেটের মাধ্যমে। তাই এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ? অবশ্যই অ্যাক্টিভ, সক্রিয়। অ্যাক্টিভ হলে এখন কি অ্যাক্টিভ? ক্যান, মডাল যুক্ত অ্যাক্টিভ। অ্যাক্টিভ কি যুক্ত অ্যাক্টিভ? মডাল যুক্ত অ্যাক্টিভ। শুধু অ্যাক্টিভ হলেও ভার্বের বেস ফর্ম, আর সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু ক্যান একটি মডাল ভার্ব, তাই ভার্বের বেস ফর্ম বসেছে। ইন্টারনেট ক্যান ইউজ টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড বাই পিপল। আমরা ইন্টারনেট কি বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের সঙ্গে নিজে নিজে যোগাযোগ করতে পারে? বলে যে হাই আমি ইন্টারনেট, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই, সে তো নিজে নিজে করতে পারে না, তাই সাবজেক্ট তাই নিজের কাজ নিজে করতে পারে না। এটা হচ্ছে প্যাসিভ। কি যুক্ত প্যাসিভ? ক্যান আছে, ক্যান একটা মডাল ভার্ব, তাই এটা মডাল যুক্ত প্যাসিভ। মডাল যুক্ত প্যাসিভ বলতে বোঝায় বি প্লাস বি থ্রি, ইউজের আগে জাস্ট বি বসাবো আর ইউজটাকে ভার্বের বি টু বানিয়ে দেবো ইডিটি। অ্যান্সার বি ইউজড। রোল নাম্বার 5, হোয়াইল এর পর যদি সরাসরি ভার্ব আসে তাহলে আইএনজি হবে। হোয়াইল এর পর যদি সরাসরি ভার্ব আসে তাহলে আইএনজি হবে। আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, ওয়াজ অথবা ওয়ার। আর কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল এর পর যদি সরাসরি ভার্ব আসে তাহলে আইএনজি হবে। আর হোয়াইল এর পর যদি সরাসরি ভার্ব না দেখা কোনো সাবজেক্ট আছে তখন ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এক্সাম্পল আছে হোয়াইল ড্যাশ ক্রস, হোয়াইলের পরে ভার্ব আসছে, কোনো সাবজেক্ট আছে? অবভিয়াসলি না। আমি যখন দেখছিলাম একজন বৃদ্ধা মহিলা রাস্তা পারাপার করছিল, আমি দেখছিলাম একজন বৃদ্ধ মহিলা কি করছিল, হোয়াই হোয়াইল ক্রস দ্য রোড আই সো অ্যান ওল্ড ম্যান। আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম যিনি কি রাস্তা পারাপার করছিল। হোয়াইল একটা কি কনজাংশন বা প্রিপজিশন। এই হোয়াইল এর পরে যদি ভার্ব থাকে অলওয়েজ কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল নাম্বার 2, টিচার এন্টার্ড, টিচার কি প্রবেশ করেছিল দ্য রুম, রুমের মধ্যে, হোয়াইল যখন হি স্লিপ। হোয়াইল এর পরে সরাসরি ভার্ব আসছে? অবভিয়াসলি না। হোয়াইল এর পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস আইএনজি দেব। এখন ওয়াজ অথবা ওয়ার দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হলে আমাদেরকে কিসের উপর ডিপেন্ড করতে হবে? সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ নেব, প্লুরাল হলে ওয়ার নেব। হোয়াইল এর সাবজেক্ট সিঙ্গুলার, ইয়েস, কি তারপর সিঙ্গুলার, তাই ওয়াজ নিয়েছি। তারপর আর কি দরকার? ভার্বের সাথে আইএনজি দরকার, তাই ওয়াজ স্লিপিং নিয়েছি। বুঝতে পেরেছো আই হোপ। অর্থাৎ এই হোয়াইল যুক্ত সেন্টেন্সটি অলওয়েজ ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, সেই সেন্টেন্সটা কি পাস্ট ফর্ম নিতে হবে। হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব থাকে আইএনজি, হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার, দুটোর থেকে যে কোনো একটা ভার্বের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার প্লাস ভার্বের বি সাথে আইএনজি হবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। And finally, last rule of this topic, এই টপিকের লাস্ট রুল হচ্ছে and or but, এগুলো কি একটা কনজাংশন, এর ঠিক আগে পরে সাধারণত ভার্ব একই ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ and or but বা and or but এগুলো একটা কনজাংশন, এগুলোর আগে যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে এগুলোর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। আগে যদি আইএনজি হয় এগুলোর পরে হচ্ছে আইএনজি হবে। যেমন and, যেমন from the birth, জন্ম থেকেই our parents, আমাদের পিতামাতা আর নার্সিং, আমাদেরকে কি দেখাশোনা করে। and এর আগে আর নার্সিং, আর একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে নার্স, নার্স, এই নার্স থেকে আইএনজি হয়েছে নার্সিং। আমরা সূত্রে কি বলা হয়েছে 6 নম্বরে,
বলছি এন্ডের আগে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে পরবর্তী ভার্বের সঙ্গেও আইএনজি হয়, তাই ব্রিংটাকে আমরা ব্রিঙ্গিং করে দিলাম। কি করে দিলাম? ব্রিঙ্গিং। Then he told to do, সে আমাকে বলেছিল কিছু করো আর না হয় মরো। এখন দেখো তো অর, আমরা জানি যে এন্ড অর বাট এগুলোর আগে যে ভার্ব থাকবো সেই ভার্বেরই আগে পরে সেম ভার্বের ফর্ম বসে। অর, অরের আগে ভার্বের ডু বেস ফর্ম আছে, তাই ডাই, ডাই এরও কি বেস ফর্ম বসছে, বুঝতে পারছো? ঠিক তেমনি বাট, এক্সাম্পল নাম্বার 3 তে দেখো বাট, বাটের আগে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে ভার্বের বি টু, তাই আমরা লিফটটাকে লিফট অর্থাৎ কি ভার্বের বি টু ফর্মে লিখেছি। আমরা জানি যে এন্ড অর বাট এগুলোর পূর্বে যে ভার্বের ফর্ম থাকবো ঠিক পরেও কি সেই ভার্বের সেম ফর্মে বসবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের এই রুল গুলো একদম কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমরা শর্টলি একটি রিভাইজ দিব, দিয়ে দেন আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো আজ আমরা দেখিনি, শুরু থেকে একটু রিভাইজ দিয়ে দিই। আমি এটা ক্লাস একটু তোমাদেরকে একটু রিভিশন দিয়ে দিই। রুল নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয়। কখন ইয়েস বা ইয়েস হয়? যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ইয়েস বা ইয়েস হয়। কখন ইয়েস হয়? যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই ইয়েস বা ইয়েস হয়। কখন ভার্বের সাথে ইয়েস বসবে? যখন কোন ভার্বের সাথে এস এস থাকবে, সি এস থাকবে, জি এস থাকবে, এস এস থাকবে, জি এস থাকবে, জেড জেড থাকবে, তখন কি ভার্বের সঙ্গে ইয়েস যোগ হবে, আদারওয়াইজ নট, আদারওয়াইজ উইল নট। রোল নাম্বার 2, সেন্টেন্সটি যদি প্যাসিভ হয়, প্যাসিভ বলতে কি বোঝে? প্যাসিভ বলতে কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বলতে কি বস্তুবাচক। কোনো সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে সেই সাবজেক্ট হচ্ছে প্যাসিভ। আর প্যাসিভ শুধু প্যাসিভ হলে কি টেন্স পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বিতির ফর্ম। প্যাসিভ বলতে কি মূল ভার্বের বিতির ফর্ম। এখন প্যাসিভ দুই প্রকার আছে, একটা হচ্ছে মডাল যুক্ত প্যাসিভ আর একটা হচ্ছে জাস্ট প্যাসিভ। মডাল যুক্ত প্যাসিভ হলে বি প্লাস বিতির ফর্ম। সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, অর্থাৎ একই সেন্টেন্সে যদি পাশাপাশি হোক বা একই সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব থাকুক না কেন, তো পরবর্তী ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি যুক্ত হয়। সকল প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি হয়। জাস্ট দেখতে ছোট, লুক লাইক এ ডর্ফ, বেটে খাটে, দেখতে একদম গুলুমুলু, এই টু এর পরে অলওয়েজ ভার্বের পিওর বেস ফর্ম বসে। সব প্রিপোজিশনে এগ্রি হয়েছে ভার্বকে, বলছে যে তুমি আমাদের পরে বসতে পারো, আইএনজি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বাট ঠিক তখনই হাত তুলে দিয়ে অবজেকশন জানাইছে, বলেছে অবজেকশন ওভাররুল, আমার সমস্যা বা আই হ্যাভ এ প্রবলেম, আমার সমস্যা আছে। আমার সমস্যা হচ্ছে তুমি যদি বসতে চাও অলওয়েজ তোমার ভার্বে বেস ফর্ম বসতে হবে, অর্থাৎ পিওর বেস ফর্ম যে জায়গা থেকে তোমার উৎপত্তি হয়েছে। রোল নাম্বার 6, সেন্টেন্সে যদি অতীত নির্দেশক যেমন ইয়েস্টারডে আছে, এগো আছে, লংস আছে, সিন্স আছে, লংস এগো আছে, ওয়ান্স আপন আছে, লাস্ট নাইট আছে, এইগুলো যদি অতীত নির্দেশক ওয়ার্ড থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা আমরা অতীত ওয়ার্ড অর্থাৎ অতীত ভার্বের বি টু ফর্ম দিয়ে কমপ্লিট করব। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। ইতিমধ্যে বুঝেছি, অ্যাক্টিভ হচ্ছে সক্রিয়, অ্যাক্টিভ বলতে কি প্রাণীবাচক বা ব্যক্তিবাচক হলে কি যেভাবে আছে সেভাবে যাবো। আর যে প্যাসিভ, প্যাসিভ বলতে কি নিষ্ক্রিয়, মানে কি সেই সাবজেক্ট হবে বস্তুবাচক, সে বস্তুবাচক। যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভের মধ্যে দুই ধরনের প্রকার আছে, একটা হচ্ছে মডাল যুক্ত প্যাসিভ আর একটা হচ্ছে জাস্ট প্যাসিভ। শুধু প্যাসিভ হলে টেন্স পারসন অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের বি3 ফর্ম। আর যদি মডাল যুক্ত প্যাসিভ হয় তাহলে বি প্লাস বি3 ফর্ম। প্যাসিভ বলতেই মূল ভার্বের বি3 ফর্ম। রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে যদি কোথাও ব্র্যাকেটের মধ্যে বি থাকে তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কি বসাবো? অক্সিলারি ভার্ব এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। টেন্স ও পার্সন অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সটা আগে টেন্স নিয়ে রাখবো, তারপর পার্সন অর্থাৎ যে পার্সন থাকবে সেই পার্সন অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসবে। সিঙ্গুলার পার্সন হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল পার্সন হলে প্লুরাল ভার্ব।
রাইট ফ্রম ভার্বস কোথাও ব্রেকেটে নট থাকলে অর্থাৎ টেন্স ও পার্সন অনুযায়ী নটের পরিবর্তে আমরা কি বসাবো? ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবো। প্যাসিভ না হলে অর্থাৎ প্যাসিভ না হলে শুধু যে মডাল ভার্ব থাকে সকল মডাল ভার্বের কাছে ভার্ব বেস ফর্ম বসে এন্ড প্যাসিভ যুক্ত মডাল যদি হয় তাহলে বি প্লাস বি থ্রি। আমরা জানি ক্যান কুড মে মাইট মাইট উড হ্যাড বেটার এগুলো হচ্ছে মডাল। এই মডাল ভার্বের শেষে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। আর এই মডাল ভার্বের আগে যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে তখনই ভার্বের বেস ফর্ম বসে। আর মডাল ভার্বের আগে যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে তখন বি প্লাস বি থ্রি বসবে। যেমন এক্সাম্পল পিপল ক্যান, পিপল তো ব্যক্তিবাচক, পিপল মানুষের সে তার কাজ নিজে করতে পারে, তাই এটা অলওয়েজ কি ব্যক্তিবাচক মডাল। আর ব্যক্তিবাচক মডালের ক্ষেত্রে কি অলওয়েজ ভার্বে বেস ফর্ম বসে। ইন্টারনেট বস্তুবাচক মডাল যুক্ত, তাই বস্তুবাচক মডাল মানে সেটা প্যাসিভ। কেমন প্যাসিভ? মডাল যুক্ত প্যাসিভ, তাই মডাল যুক্ত প্যাসিভ হতে বি প্লাস বি থ্রি বসবে। হোয়াই, হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। আর হোয়াইল এর ফর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার বসবে পার্সন অনুযায়ী, বা সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে। হোয়াইল এর পরে ভার্ব আসলে সরাসরি যদি হোয়াইল এর পরে ভার্ব আসে তাহলে আইএনজি হবে। আর হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব না আসে একটা সাবজেক্ট থাকে, সেটা হি হতে পারে, সি হতে পারে, আই হতে পারে, দিয়া হতে পারে, দিয়াম হতে পারে, তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এন্ড অর বাট এই তিনটি কনজাংশনের আগে যে ভার্ব থাকবো ঠিক পরেও কি সেম একই ভার্ব থাকবে। আই হোপ তোমরা এই প্রত্যেকটি রুলস খুবই মনোযোগ দিয়ে তোমাদের খাতায় একটি নোট ডাউন করে নিবে। আমি আবার তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। প্রত্যেকটা রুলস খুবই মনোযোগ দিয়ে তোমরা লিখবে। লেখার পর আমি যেভাবে এক্সপ্লেনেশন করেছি বা এক্সপ্লেন করেছি প্রত্যেকটা এক্সপ্লেনকে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এন্ড স্থির মাইন্ডে সেটাকে তোমাদের ব্রেইনের মধ্যে গ্যাদার করার চেষ্টা করবে। তাহলে তোমরা দেখবে যে বুঝতে পারবে। অর্থাৎ রাইট ফ্রম ভার্ব যদি বুঝতে চাও, এই রুলস গুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত না আনো তাহলে তোমরা কখনো রাইট ফ্রম ভার্বে ভালো ফলাফল করতে পারবে না। তোমরা মোটামুটি হলেও কি একটা ধারণা থাকতে হবে এই রুল থেকে, আর বাকিটা একদম পাকাপোক্ত হবে যখন তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি করে। আর সেই প্র্যাকটিসটাই আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো। সো সেই নেক্সট ক্লাসে যখন প্র্যাকটিস করাবো তখন তোমরা বলবে যে রাইট ফ্রম ভার্ব এত ইজি